হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ইমোশনাল আর রোমান্টিক গল্প। এই গল্পের মূল চরিত্র আমাদের মিউট গার্ল, যার নাম মিমি। আর সে অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়েছে এক ধনী লোকের কারণে। তার জীবন হয়ে ওঠে কষ্ট, অপমান আর লড়াইয়ের প্রতিচ্ছবি। তাই বলবো এই গল্পটা মিস করো না, কারণ এটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এমন ইমোশনাল আর ইন্টারেস্টিং স্টোরি আমি রোজই নিয়ে আসি। ড্রামার শুরুতে আমরা দেখি মিমিকে। সে একজন মিউট মেয়ে এবং সে প্রেগনেন্ট। সে একটি স্কুলে ক্লিনার হিসেবে কাজ করে এবং একদিন তাকে দেখা যায় ব্রেড খেতে খেতে কাজ করছে। পাশে থাকা আরেকজন ক্লিনার আন্টি তাকে বলে, তোমার নিজের যত্ন নেওয়া উচিত মিমি, কিছু পুষ্টিকর খাবার খাও। এই স্কুলে কাজ করে সে, এবং এক বুড়ো মহিলা তাকে পরামর্শ দেয়, তুমি এই বাচ্চার বাবাকে খুঁজে বের করো। কিন্তু ঠিক তখনই স্কুলের কিছু ভুলের মধ্যে চলে আসে শিয়া নামের একজন মেয়ের, যারা মিমিকে প্রচন্ড অপমান করতে থাকে। একে তো নিজের বাচ্চার বাবার নাম জানে না, যে কার সাথে শুয়ে পড়েছে, তার সাথে মেয়েদের বলে এই খাবারটা কেড়ে নাও আর এটা এখান থেকে চলে যাক। তারা মিমিকে টেনে নিয়ে যায় ওয়াশরুমে, তাকে মারধর করে আর বলে, আজ তুই এখানে বন্দি থাকবি, কেউ তোকে বাঁচাতে আসবে না। মিমির রক্তপাত শুরু হয়, কিন্তু সে আর এক বন্ধু কথা বললেও সে আর শুনে না। সে বলে, থাক, এটা তো মিউট, কাউকে বলতে পারবে না কারা করেছে এসব। মিমি কাঁদে, সাহায্য চায়, কিন্তু তারা তাকে তালা মেরে রেখে চলে যায়। এই সময় স্কুলে আসে একজন ইয়াং বিলিয়নার, মিস্টার চেন। সবার চোখে সে সুপারস্টার, কারণ এই স্কুলটা তার মালিকাধীন। প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে সে, এবং তার আগমনের সবাই উত্তেজিত। এদিকে মিমি এক ব্রেসলেট হাতে নিয়ে মনে মনে বলছে, তুমি কোথায়, এই সন্তান তোমার, তোমাকে ওকে রক্ষা করতে হবে। ঠিক তখনই মিস্টার চেন ওয়াশরুমের পাশ দিয়ে যাচ্ছিল। সে কিছু আওয়াজ শুনে থেমে যায়। মনে হয় যেন আগে থেকে এক কণ্ঠস্বর শুনেছে। সে প্রশ্ন করে, টয়লেটে কেউ আছো? ভাইস প্রিন্সিপাল জানতো যে এখানে অনেক বুলিং হয়, কিন্তু কিছু না বলার সিদ্ধান্ত নেয়। এদিকে মিমি ব্যথায় কষ্ট পেয়ে নিজের ব্রেসলেটটা ভেঙে ফেলে, আর তার থেকে বেরিয়ে আসে বিটস। এই বিটস গুলো দেখে মিস্টার চেন একদম শকড হয়ে যায়। সে তাড়াতাড়ি দরজা খুলে মিমিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। এরপর গল্প চলে যায় পাস্টের দিকে, যেখানে দেখা যায় মিমি একসময় এই স্কুলের ছাত্রী ছিল। তখনই সবাই তাকে বুলি করত। শিয়া নামে সেই মেয়েটি তখন ছিল হেড বুলি। একদিন তারা মিমিকে বলে, তুমি এখন প্রেগনেন্ট, তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারা তাকে একটি বোর্ড দেয়, সেখানে রেখেছিল আমার টাকার দরকার। আর তারা জোর করে দাঁড় করে রাখে সেই বুট নিয়ে। আরেকদিকে দেখা যায় মিস্টার চেন একটি গাড়িতে বসে আছে, আর তার বন্ধু মিস্টার শু তাকে সেই একই ব্রেসলেট দেয়। এই ব্রেসলেটটি ছিল বিশেষ, তার মায়ের অর্ডার করা, যার মাধ্যমে নাকি তারা তার ভবিষ্যতের জীবন সঙ্গীকে খুঁজে পাবে। কিন্তু মিস্টার চিয়ান বলে, তুমি জানো না আমি মেয়েদের ছুতে পারি না, তাহলে কিভাবে কারোর সাথে বিয়ে হবে? তবু মিস্টার শু বলে, তোমার মা খুব কষ্ট করে এটা বানিয়েছে, এটা পড়লে ওনার মন শান্ত হবে। অবশেষে জোর করে সে মিস্টার চিয়ানকে সেই ব্রেসলেট পরিয়ে দেয়, আর এই ব্রেসলেটই পরে মিমির হাতে দেখা যায়। আর তার মাধ্যমে আবারও তাদের পথে একে অপরের সাথে মিলে যায়। তো এখানে আমরা দেখি মিস্টার চ্যান স্কুলে এসে পৌঁছায়। সব মেয়েরা তাকে দেখে উত্তেজনায় চিৎকার করে, কারণ সে শুধু ধনী নয়, ভীষণ হ্যান্ডসাম। কিন্তু সেও এখানে থামে না। সে মিমিকে সে অপমানজনক বোর্ডটা সরিয়ে দেয় আর জোরে ধাক্কা দেয়, যাতে মিমি সরাসরি গিয়ে পড়ে মিস্টার চ্যানের গায়ে। মিস্টার চ্যান সাথে সাথে নিজেকে সামলে নেয়, মিমিকে সরিয়ে দেয় এবং নিচের জামা পরিষ্কার করতে থাকে। তখন মিস্টার শু রেগে গিয়ে বলে, তুমি দেখে শুনে চলতে পারো না? এবং সে লক্ষ্য করে মিমি মিস্টার চ্যানকে স্পর্শ করলো, তবু চ্যানের কোনো অ্যালার্জি হলো না। সে অবাক হয়ে মিস্টার চ্যানকে জিজ্ঞেস করে, এই মেয়েটা তোমাকে টাচ করলো, তাও তোমার কিছু হলো না? এটা কিভাবে সম্ভব? এদিকে শিয়া ভিতরে ভিতরে খুশিতে লাফাচ্ছে, কারণ তারা জানে মিস্টার চ্যান মেয়েদের প্রতি অ্যালার্জিক এবং ক্লিনারদের ব্যাপারে সে খুবই সচেতন। আর মিমি তো বুবা, সে তো কিছুই বলতে পারবে না। সবাই মিলে মিমির উপর উপহাস করছে, আর মিমি হতবুদ্ধি হয়ে বুটটা চেনের দিকে বাড়িয়ে দেয়। মিস্টার শু আরো রেগে গিয়ে বলে, আমরা এত টাকা দান করি এই স্কুলে, আর এখানে এরকম ছাত্রছাত্রী? সেইভাবে মিমি টাকা চাওয়ার জন্য এসব করছে, কিন্তু মিমি ইশারায় বোঝাতে চায় সে টাকা চাচ্ছে না, এমন কিছুই সে করেনি। তখন মিস্টার চিয়ান কিছুটা নরম হয়, কারণ সে বুঝতে পারে মেয়েটি মিউট। সে ইশারায় বলছে এবং সত্যি অসহায়। সে মিমিকে জিজ্ঞেস করে, তোমার কত টাকার দরকার? মিমি শুধু উত্তর দেয়, আমার কিছু লাগবে না। তবুও চিয়ান মিস্টার শুকে কিছু টাকা দিতে বলে, আর বুটটা হাতে নিয়ে বলে, ভবিষ্যতে যদি কিছু দরকার হয় সরাসরি আমার কাছে এসো, কিন্তু এমন ভাবে নয়। এই কথা বলে সে চলে যায়। মিমি মনে মনে ভাবে, বিশ্বাসই হচ্ছে না এখনো এই পৃথিবীতে ভালো মানুষ আছে। ঠিক তখনই পিছন থেকে শিয়া এসে মিমির চুল টেনে ধরে, তুই তো দেখি বেশ চালাক, মিস্টার চেনকে সিরিয়াস করেছিস। সে বলে, দেখছিস না চেন থেকে আলাদা ট্রিট করলো, বলে সে মিমিকে ধাক্কা মারে। মারতে থাকে অন্যরাও।
এরপর আমরা দেখি মিমি বাড়ি ফেরে, সে গুরুতর আহত, তার মুখে কষ্টের ছাপ। সে তার আন্টিকে বলে আমার কিছু টাকার দরকার, কারণ আমি আঘাত পেয়েছি। পাশের এক মহিলা বলে এই অবস্থা দিয়ে তুই অনেক টাকা মারতে পারবি। আন্টি তখন বলে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু মিমি বুঝে যায় আন্টির উদ্দেশ্য সৎ নয়, সে মিমিকে বেঁচে দিতে যাচ্ছে। মিমি বলে না আমি একাই যাব, কিন্তু আন্টি বাধা দেয়, তোর ইচ্ছেই কিছু হবে না, তোকে আমি এনেছি, আমি নিয়ে যাব বলে মিমিকে মারতে শুরু করে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে এক গাড়ির দিকে তাকায়, সেখানে থাকে মিস্টার শু। সে কাঁদতে কাঁদতে জানালে টুকা দিয়ে সাহায্য চায়, প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু মিস্টার শু উল্টে জানলা বন্ধ করে দেয়। মিমি কান্না করতে থাকে। একসময় গাড়ির ভিতরে বসে থাকা মিস্টার চেন মিমিকে দেখে সে চমকে ওঠে। সে জানলার বাইরে তাকে মিমিকে দেখে এবং বলে তুমি গাড়িতে উঠে বসো, তুমি একটা মেয়েকে গাড়িতে উঠতে দিচ্ছ? তুমি জানো তোমার শরীর মেয়েদের ছোঁয়াতে সমস্যা করে। চ্যান জবাব দেয় আমি যা বলছি তাই করো, দরজা খোলো। সু বলল তুমি অত্যন্ত তোমার অ্যালার্জির ওষুধ নিয়ে নাও, কারণ তার ছোঁয়ায় যদি আবার কিছু হয়ে যায়। মিমিকে গাড়িতে বসতে বলা হয়। চ্যান মনে মনে ভাবে এই মেয়েটা কত ভদ্র, কষ্টের মধ্যেও শান্ত। তখন সে খেয়াল করে সে ভুল করে ওষুধ নিয়ে ফেলেছে, যেটা তার শরীরকে গরম করে দেয়। সে চিন্তায় পড়ে যায় এখন যদি মেয়েরা তাকে ধুয়ে ফেলে তবে সে তো বিপদে পড়বে। সে মিমিকে এক গ্লাস পানি দেয়। সে বলে আমি তৃষ্ণার্ত না। একসময় তার হাত মিস্টার চেনকে ছুঁয়ে যায়। চেন ভয়ের সঙ্গে সঙ্গে তার অ্যালার্জি ওষুধ খেয়ে নেয়, কারণ সে জানে এটা তার শরীরের পক্ষে বিপজ্জনক। কিন্তু এইবার পরিস্থিতি বদলে যায়। চেন প্রচন্ড গরম অনুভব করতে থাকে। সে দ্রুত ওয়াশরুমে যায়, স্নান করে শরীর ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এই সময় মিমু তার সাথে সেই রুমেই ছিল, কারণ সে তখনও গাড়িতে ছিল। তো এখন মিমি বুঝতে পারে যে মিস্টার চেন অনেক বেশি হট ফিল করছে। সে ওর কপালে হাত রাখে, চেন তার হাত ধরে ফেলে। মিমি বলে আমি আপনার অ্যাসিস্ট্যান্টকে ডাকি, সে হয়তো ডাক্তার আনতে পারবে। কিন্তু চেন তার আরো কাছে আসতে শুরু করে। তখন মিমি একটু ভয় পেয়ে যায় এবং বলে আমি এখানে থাকবো না, আমি বাইরে যাচ্ছি, আর চুপচাপ হয়ে রুম থেকে বের হয়ে যায়। এদিকে বাইরে মিস্টার শু বুঝে যায় সে ভুল করে ওষুধ দিয়েছিল। চেনের অবস্থা খারাপ হচ্ছে, তারা কেউ জানে না এখন কি করা উচিত। ঠিক তখনই মিমি আবার ফিরে আসে এবং বলে মিস্টার চেনের শরীর ভালো না। তখন সু মিমিকে জানায় তাকে মেয়েদের ছোঁয়া সহ্য হয় না, কিন্তু তোমার স্পর্শ কিছুই হয়নি, তুমি কি তার সাহায্য করতে পারবে? মিমি দ্বিধায় পড়ে যায়। সেভাবে মিস্টার চ্যান তো আমাকে সাহায্য করেছিল, আমিও যদি সাহায্য করি খারাপ তো কিছু হবে না। আর আন্টি তো আমাকে বিক্রি করতে চাইছিল। এরপর মিমি চেনের কাছে যায়, তার ঠোঁটে আলতো করে চুমু খায়। চেন তখন ধীরে ধীরে রোমান্টিক হয়ে ওঠে। সে মিমিকে টবে নিয়ে এবং একসাথে টাইম স্পেন্ড করে। কিন্তু এরপর সবকিছু পাল্টে যায়। চেন হঠাৎ করে সন্দেহ করতে শুরু করে। সে বলে তুমি আমাকে ওই ভুল ওষুধ দিয়েছিলে, এটা ছিল তোমার প্ল্যান। সেভাবে মিমি অন্য মেয়েদের মতো যে টাকা ও সুবিধার জন্য তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। মিমি বলে না, আমি শুধু আপনাকে সেভ করতে চেয়েছিলাম, আমি কিছুই দেইনি। চেন বলে তুমি আমার প্রতি সহানুভূতি পেতে চাইছো, এই নাটক করে কি পাবে? সে কার্ড দিয়ে মিমিকে টাকা তুলে নিতে বলে এবং বলে চলে যেতে। মিমি ভেঙে পড়ে, তার চোখে জল আসে। সে মাটিতে পড়ে থাকা সেই বিটস গুলো কুলিয়ে নেয়, যে একসময় মিস্টার চেনের মা তাকে উপহার দিয়েছিল। ঠিক তখন মিস্টার শু চলে আসে। মিমি বলে এই বিটস গুলো মিস্টার চেনের, আপনি তাকে ফেরত দিয়ে দিন, তুমি তো টাকা চাইছিলে, এখন এসব নাটক করে কি হবে? মিমি বলে না, আমি সত্যিই কিছু চাইনি, শুধু তাকে সাহায্য করতে চেয়েছিলাম। তখন শু বলে তুমি তোমার কাজ ঠিকভাবে করো, তাই এই টাকাগুলো রাখো। সে সেই কার্ডগুলো ছিঁড়ে ফেলে আর বলে আমার ভাইয়ের কাছে আর যেও না। মিমি কাঁদতে থাকে। পরদিন হোস্টেলের রিসেপশনে জানায় আপনার সাথে থাকা মেয়েটি এই টাকা ফেরত দিয়েছে। সে অবাক হয়ে যায়, কি সে টাকার জন্য এসব করেনি? 1 মাস পর আমরা দেখি মিমি স্কুলে আছে। সে প্রেগনেন্সি টেস্ট করেছে এবং রেজাল্ট দেখে চমকে ওঠে, সে প্রেগনেন্ট। ঠিক তখনই তার আন্টি ও আঙ্কেল চলে আসে। সে তাড়াতাড়ি সেই টেস্ট বুকের ভেতর লুকিয়ে ফেলে। তারা এসে তাকে খুঁজে পেতে থাকে। আসলে তারা তাকে বিক্রি করে দিতে চায় এক বৃদ্ধ লোকের কাছে। টিচার তখন বাধা দেয়, আপনারা এমন করতে পারে না, কিন্তু তারা শুনে না। মিমিকে জোর করে টেনে নিতে থাকে। মিমি চিৎকার করে বলে আমি যাব না। তখনই টেস্টের কাগজ পড়ে যায়। আন্টি চোখ পড়ে যায় সেদিকে। আন্টি চিৎকার করে বলে কি, এই মেয়ে তো প্রেগনেন্ট। তখন সব ছাত্রছাত্রী জানতে পারে মিমি প্রেগনেন্ট। সবাই প্রশ্ন করে তোমার বাচ্চার বাবাকে? আন্টি আঙ্কেল অবাক। তারা বলে আমি তো বিক্রি করতে চাচ্ছিলাম, আর সে আগে এমন কাণ্ড করে বসে আছে। তারা বলে এখন তো এই মেয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। মিমি ভেঙে পড়ে। সে স্কুলের প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল তাকে চাকরি থেকে বের করে দিতে চায়। মিমি অনুরোধ করে আমার থাকার কোনো জায়গা নেই, আমি শুধু এখানে কাজ করতে চাই, ক্লিনিং এর কাজ হলেও চলবে। এই ছিল গল্পের এই চ্যাপ্টার এক ভয়ঙ্কর ও আবেগঘন অংশ।
গল্পের এই অংশে আমরা দেখি মিমি যখন প্রিন্সিপালের কাছে অনুরোধ করে তখন প্রিন্সিপাল দয়া করে তাকে ক্লিনিং এর কাজ দেয়। সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে এবং এখান থেকে সে প্রথম সিনটা আবার দেখানো হয় যেখানে মিস্টার সিন মিমিকে বাঁচায় এবং হাসপাতালে নিয়ে যায়। ভাইস প্রিন্সিপাল বলে এই মেয়েটাকে আমি স্কুল থেকে বের করে দিচ্ছিলাম কারণ সে প্রেগনেন্ট ছিল। এমন মেয়েদের জন্য আমাদের স্কুলের সম্মান নষ্ট হতে পারে না। এই কথা শুনে চেন খুব রেগে যায়, কিন্তু কিছু না বলে সে মিমিকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন চেন বলে আমি তো ওকে নিজের কন্টাক্ট দিয়েছিলাম, তাহলে সে আমাকে জানালো না কেন? মিস্টার শু বলে কারণ আমি ওই কার্ডটা ছিঁড়ে ফেলেছিলাম। এই মেয়েটি তো তোমার দেওয়া সব টাকা রিসেপশনে দিয়ে দিয়েছে। চেন খুব অবাক হয়ে যায়, এই মেয়ে তো আমাকে ওষুধ খেয়ে ব্যবহার করতে চেয়েছিল, আমি এখন কিছুই বুঝতে পারছি না। তখন শু বলে আসলে ভুলটা আমারই ছিল, আমি ওকে ভুল করে ওষুধ দিয়ে ফেলেছিলাম, এই জন্য সব গোলমাল হয়েছে। চেন রেগে গিয়ে বলে তোমার ভুলের কারণে ও প্রেগনেন্ট হয়েছে। শু মজা করে বলে আর তোমার জীবনে প্রথম ভালো অভিজ্ঞতা তো এই ভুলেই হয়েছে। এরপর মিমির জ্ঞান ফিরে পায়। চেন জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। চেন হঠাৎ বুঝতে পারে মিমি যেটা মনে মনে ভাবছে সেটা সে শুনতে পাচ্ছে। সে ভাবে এই মেয়ে তো কথা বলতে পারে না, আমি কেন ওর মন বুঝতে পারছি, কিন্তু সে এইসব কিছু প্রকাশ করে না। মিমি বলে আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তোমার অ্যাসিস্ট্যান্ট ভুল ওষুধ দিয়েছিল। সে আরো বলে আমি তোমাকে খুঁজেছিলাম, জানতে চেয়েছিলাম কিন্তু পাইনি। মনের মধ্যে সে ভাবে আমাদের এই সন্তানের বাবা তিনি, এখনই তাকে সত্যি বলা উচিত। সে চেনকে লিখে দেয় এই ওয়ার্ডটা অনেক দামি, আমি এটাকে দিয়ে দিব। তখন শু বলে তোমার দরকার নাই, তুমি তো মিস্টার চেনের সন্তান মা হতে চলেছ, এর থেকে খুশি আর কি হতে পারে। চেন আবার শুকে বাইরে ডেকে নেয়, সে রাগে চলে যায়। স্কুলে যারা মিমির সাথে বাজে আচরণ করছে আমি তাদের শাস্তি চাই। মজা করে বলে তুমি তো মিমির জন্য খুব প্রোটেক্টিভ হয়ে যাচ্ছ। চিয়ান বলে তুমি শুধু কাজটা করে দাও। এদিকে চিয়ানের মা খবর পায়, তিনি বলেন আমি তো বলেছিলাম এই বিটস গুলো অনেক দামি ছিল, আমি আমার পুত্রবধূদের দেখতে চাই। চিয়ান বলেন মা এই বিটস গুলো আমি ফেরত পেয়েছি। তখন মিমির আঙ্কেল আন্টি হাসপাতালে হাজির হয়। তারা বলে তুমি এত দামি ওয়ার্ডে ভর্তি, টাকা এলো কোথা থেকে? মিমি বলে আমার সন্তানের বাবা এসে গেছে, উনি চিকিৎসার খরচ দিচ্ছেন। তারা তখন আরো বলে স্কুল থেকে খবর পেয়েছিলাম তুমি হাসপাতালে ভর্তি, এখন তুমি আমাদের বেতন দাও আর স্কুলে ফিরে চলো। মিমি বলে আমি তোমাদের সাথে কোথাও যাব না, তোমরা আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে। তখন আঙ্কেল মিমিকে হ্যারাস করতে থাকে। নার্স চিৎকার শুনে দৌড়ে আসে এবং মিস্টার চেনকে জানে ওয়ার্ডের সমস্যা হচ্ছে। চেন সঙ্গে সঙ্গে রুমে ঢুকে যায় আর দেখে আঙ্কেল মিমিকে ধাক্কা দিচ্ছে। চেন বলে তোমরা এখান থেকে চলে যাও। আঙ্কেল বলে আমরা ওকে নিয়ে যাব, সে আমাদের দায়িত্ব। চেন বলে তোমার নিজের ভাইজির সাথে অমানবিক আচরণ করছো, আমি এর বিচার করব। আঙ্কেল বলে আমরা ওকে বিক্রি করেছিলাম, এখন আমরা টাকা ফেরত চাই। তখন মিমি ইশারায় বলে তোমরা আমার মা বাবার সম্পত্তিও বিক্রি করেছো, আমার স্কুলের স্যালারি নিয়ে নিয়েছো, আমাকে না খাইয়ে রেখেছো, তোমরা আমার জীবনটাকে নরকে পরিণত করেছো। আঙ্কেল ভাবে এই সাইন ল্যাঙ্গুয়েজ তো কেউ বুঝতে পারবে না, আমি মিথ্যা বলে দিতে পারি। সে বলে ও বলছে সে আমাদের সাথে যেতে চায়, কিন্তু তখন চেন রেগে গিয়ে আঙ্কেলকে একটা চড় মারে আর বলে তুমি যা করেছো তার ডাবল টাকা আমি দেবো, তবুও তুমি মিমিকে একবার ছুঁতে পর্যন্ত পারবে না। চেন আবার পুরোপুরি মিমির পাশে দাঁড়িয়ে যায়। এই গল্প শুরু হয় তাদের এক অন্যরকম জার্নি এবং ভালোবাসা দিয়ে, নিরাপত্তার প্রতিশোধের এক গভীর অধ্যায়। চেন রেগে গিয়ে গার্ডদের বলেন আজকের পর তোমরা কেউ আর কোথাও দেখা যাবে না, এখান থেকে তাদের নিয়ে যা। গার্ডরা আঙ্কেল আন্টিকে নিয়ে যায়। মিমি কাঁদছিল, চিয়ান তাকে শান্ত করার চেষ্টা করে। মিমি তার হাত ধরে বলে থ্যাংক ইউ। চিয়ান বসে বলে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, এবার আমি তোমাকে চ্যান হারাবো, সেখানে তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। মিমি তখন লিখে জানায় আমি তোমাকে কখনো ড্রাগ দিইনি, আমি সত্যি সাহায্য করতে চেয়েছিলাম, বিশ্বাস না হলে তোমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করো। চিয়ান বলে না আমি তোমার উপর ট্রাস্ট করি। মিমি আর কিছু লিখতে যাচ্ছিল, কিন্তু চিয়ান তার ফোন সরিয়ে নেয় কারণ সে এখন মিমির মনের কথা শুনতে পারে। মিমি মনের মধ্যে ভাবছিল এই প্রথম কেউ আমাকে বিশ্বাস করছে এবং সে খুশিতে ঝরঝর করে কাঁদছিল। এরপর মিস্টার সু চেনের মাকে নিয়ে আসেন। মা এসে মিমিকে দেখে বলে তুমি সেই মেয়ে যে আমাদের পরিবারের উত্তরসূত্রী দেবে। মিমি মনের মধ্যে ভাবে আমি তো শুনেছি ধনী পরিবারের শাশুড়িরা খুব কঠোর হয়, এখন না আবার উনি আমাকে অপমান করেন। কিন্তু শাশুড়ি মিমির পাশে বসে তার মাথায় হাত ধরে বলেন আমি সবকিছু জেনে নিয়েছি, আমি খুশি যে তুমি আমাদের পরিবারকে এক গ্র্যান্ডসন দিবে, এখন থেকে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। মিমির চোখে পানি এসে যায়, সেভাবে আঙ্কেল আন্টি তো আমাকে সবসময় বোঝা মনে করতো, আর এবার প্রথম আমাকে কেউ ভালোবাসতে চায়।
এরপর চেন মিমিকে চেন মেনশনে নিয়ে আসে। বাড়ির বিলাসিতা দেখে মিমি অবাক হয়ে যায়। সব সার্ভেন্ট তাকে ওয়েলকাম জানায়। শাশুড়ি এসে বলে, এখন এটা তোমারই ঘর, যা চাইবে তাই পাবে, শুধু বলে দিও। মিমি ভাবে সবই তো শুধু গ্র্যান্ডসনের জন্য, ওরা কি আমাকে বেবি হওয়ার পর তাড়িয়ে দিবে? চেন ওর কথা শুনে বিষণ্ণ হয়ে পড়ে। মা মিমিকে একটি রুমে নিয়ে গিয়ে দামি উপহার, গয়নাগাটি, প্রপার্টি ডকুমেন্ট ও একটি হাই লিমিটেড কার্ড দেন। মা বলেন, এখান থেকে সবকিছু তোমার, যা খুশি কিনতে পারো। মিমি কাঁদতে শুরু করে। মা তাকে জড়িয়ে ধরে বলেন, তুমি এখন আমাদের বিয়ের মতো, আমি ভাগ্যবতী। এক সার্ভেন্ট এসে বলে, ম্যাডাম আপনার যেসব জায়গায় ব্যথা পেয়েছেন সেখানে একটু ওষুধ লাগান। মিমি সেই ওষুধ চেনকে দিয়ে বলে, তুমি লাগাও, না হলে প্রেগনেন্সিতে অসুবিধা হবে। মিমি লজ্জায় কেঁপে যায়, আমি নিজেই করে নেব। শাশুড়ি বলেন, ও তোমার স্বামী, ওর দায়িত্ব তোমার যত্ন নেওয়া। চিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি নিজেই করে নেব। সে মিমির পিঠে ওষুধ লাগাতে গেলে মিমি লজ্জায় উঠে পড়ে আর চেনের উপর পড়ে যায়। চেন হেসে বলে, এত নার্ভাস হবার দরকার নেই, আমরা এখন স্বামী স্ত্রী। এরপর চেন অফিসে চলে যায়। মিমি ভাবে, আমার তো কিছুই নেই, তাও সে আমার সঙ্গে বিয়ে করলো। চেন তা শুনে মন খারাপ করে, কিন্তু কিছু বলো না। সু এসে জানায় যে মেয়ে মিমিকে বুলিং করতো তার খোঁজ পাওয়া গেছে। এবার মা বলেন, আমি একটা বড় পার্টি দিচ্ছি, তোমাকে প্রেজেন্ট করবো আমাদের ডটার ইন ল হিসেবে। মিমি বলেন, আমার জন্য আপনারা লজ্জা পাবেন। মা বলেন, আমরা গর্বিত তোমার জন্য, তুমি আমাদের ডটার ইন ল, নিজেকে লুকিও না। তিনি অনেক দামি ড্রেস আনান। মিমি একটা সিম্পল ড্রেস পছন্দ করে, কিন্তু মা বলেন, না, তুমি সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেসটা পরবে, এটাই তোমার প্রাপ্ত। ফাইনাল পার্টির দিন শিয়া এবং তার দুই বান্ধবী পার্টিতে আসে। তারা বলে, তুমি না স্কুলে কাজ ছেড়েছিলে, এখন এখানে কি করছো? আর মিমিকে বুলিং করতে শুরু করে। শিয়া চেঁচিয়ে বলে, এই বাচ্চাটা নিশ্চয়ই কোনো বুড়ো লোকের। সে মিমিকে থাপ্পড় দিতে চায়, কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে লাথি মারে। সে মিস্টার সু ছিলেন। সু বলেন, তোমরা কি পাগল হয়ে গেছো? শিয়া বলে, তুমি জানো আমি কার মেয়ে? গার্ড এসে বলে, এরা তো ভিআইপি গেস্ট, মিস্টার চেন নিজে ইনভাইট করেছেন, তাহলে সারপ্রাইজ তৈরি আছে তোমাদের জন্য। তারা মিমিকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিস্টার সু মিমির পাশে দাঁড়িয়ে বলেন, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, মিস্টার চ্যান প্রতিশ্রুতি দিয়েছেন তারা তোমার জন্য সব করবে। মিমি লিখে দেখায়, থ্যাংক ইউ, তুমি আমাকে প্রোটেক্ট করেছো, কিন্তু আর তোমার চিন্তা করার দরকার নাই। সু হালকা হেসে বলে, আমার এখন জরুরি কিছু কাজ আছে, আমি পরে আসবো, এবং সে চলে যায়। এদিকে পার্টি শুরু হয়ে গেছে। সে ঢুকে পড়েছে পার্টির ভিতরে। সবার মাঝে গুজব ছড়িয়েছে শিয়া নাকি মিস্টার চ্যানের নতুন বউ। সে নিজে এই গুজব ছড়িয়েছে যে সে ভিআইপি গেস্ট, কিন্তু ঠিক তখনই আসে মিমি। তার গ্র্যান্ড ভিআইপি এন্ট্রি দেখে সবাই থমকে যায়। কেউ জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? এ তো স্কুলে ক্লিনার ছিল। সে ফিসফিস করে বলে, ও তো কোনো বুড়ো ধনী লোকের রক্ষিত হবে। সবাই হাসতে থাকে। মিমি শান্তভাবে কাছে এসে মোবাইলে কিছু লিখে দেখাতে যায়, কিন্তু শিয়া তার মোবাইল ভেঙে ফেলে দেয় আর সবার সামনে মিমিকে অপমান করতে থাকে। হঠাৎ মিস্টার চ্যান এসে হাজির হন। শিয়া দৌড়ে গিয়ে চ্যানকে ধরার চেষ্টা করে। সবাই ভাবে এবার হয়তো চ্যান তাকে প্রপোজ করবে, কিন্তু চ্যান শিয়াকে এড়িয়ে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। শিয়ার বন্ধুরা বলে, তুমি গিয়ে তাকে ড্রিঙ্ক অফার করো। সে এগোতে চেন তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। চেনের অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার চেনের গার্লস অ্যালার্জি আছে, কেউ কাছে আসতে পারবে না। কার্পেট যেটা শিয়ার কারণে নষ্ট হয় সেটা হচ্ছে আমেরিকা থেকে আনা বিশাল বহুল কার্পেট। চেন বলেন, এটা ক্ষতিপূরণ তুমি দিবে। তৎক্ষণাৎ চুক্তিপত্রে সাইন করানো হয়। শিয়া চিৎকার করার বলে, আপনি এটা কেন করছেন? আমাকে তো ইনভাইট করেছিলেন। চেন কোনো কথা না বলে চলে যান মিমির দিকে। সবাই ভাবে এবার নিশ্চয়ই মিমিকে পার্টি থেকে বের করে দেওয়া হবে। মিমি ভয় পেয়ে এক পাশে সরে যায়। একই সময় ভাঁজ পড়ে ভেঙে যায়। সে চিৎকার করে, এখন এটা তোমাকে পেমেন্ট করতে হবে। মিমি কাঁপা কাঁপা গলায় বলে, আমার ইচ্ছা ছিল না, আমি দুঃখিত। চেন এগিয়ে এসে মিমির মুখ স্পর্শ করে, তাতে শিয়া থাপ্পড়ের দাগ স্পষ্ট ছিল। সব অবাক হয়ে যায়, মিস্টার চ্যান তো স্পর্শ করে না মেয়েদের। চ্যান হঠাৎ করে গার্ড দিয়ে বলে, শিয়াকে পেছন থেকে ধরে ওর গালে সেই রকম থাপ্পড় লাগাও। শিয়াকে সবার সামনে চর খাওয়ানো হয়। এরপর চ্যান এগিয়ে এসে মিমিকে হাত ধরে স্টেজে নিয়ে যায়। সবাই স্তব্ধ হয়ে যায়। যেন ঘোষণা দেন, এই মেয়েটা আমার স্ত্রী আর সে আমার সন্তানের মা হতে চলেছে। সে এত স্তব্ধ হয়ে যায়। এই মিউট মেয়েটা চ্যানের মন জিতে নিল কিভাবে? চিয়ান বলেন, এখন থেকে কেউ আমার স্ত্রীর গায়ে হাত তুলে আমি তার খবর করে দেব। তোমার বাবার সঙ্গে সব প্রজেক্ট বাতিল। অ্যাসিস্ট্যান্ট শেয়ার বন্ধুর আঙ্গুল ধরে মুছড়ে দেয়। মিউ ভয় পেয়ে যায়। চেন তাকে জড়িয়ে ধরে বলেন, তুমি আমার স্ত্রী, আমি আছি তোমার পাশে। মিমি অবাক হয়ে যেন মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর শেয়ার দুই বন্ধু এসে বলেন, এটা যদি সত্যি শেয়ার সঙ্গে হয় তাহলে ঠিক আছে, আমরা তো ধরা পড়বো না।
কিন্তু মিমি সাহস নিয়ে উঠে দাঁড়ায়, সবার সামনে ইউট করে বলে, তোমরা তো আমাকে টয়লেটে আটকে রেখেছিলে, তোমরা সবাই মিলে আমাকে বুলিং করেছিলে। তারা সবাই অস্বীকার করতে শুরু করে, আমরা তো কিছু করিনি। কিন্তু এবার চিয়ান বলে, সিকিউরিটি, ওদের ভিডিও ফুটেজ বের করো, আর কে কি করেছে সেটা সবই দেখো। মিস্টার চিয়ান শুনতে পাচ্ছেন তারা মিমিকে কতটা কষ্ট দিয়েছে। মিমি তখন তার হাত ধরে, কিন্তু সে হাত ছেড়ে দেয়। তোমরা আমাদের প্রশংসা করেছো। মিস্টার চিয়ান তার চিন্তা শুনতে পান এবং বলেন, তুমি আমার স্ত্রীর প্রতি অনেক যত্ন দেখিয়েছো, তাই আমি তোমার জন্য কিছু উপহার দিতে চাই। মিমি কৃতজ্ঞ হয়ে বলে, থ্যাঙ্কস, আপনারা সবাই খুব ভালো। এখানে মিমি বুঝতে পারে পার্টিতে ঠিক এই জন্য আয়োজিত হয়েছিল, যারা তাকে বুলিং করেছিল তাদের শাস্তি দেওয়ার জন্য, এবং ঘোষণা করা হয় মিমি এখন মিস্টার চিয়ানের স্ত্রী। মিমি খুব খুশি এখন মিস্টার চিয়ান তাকে কত ভালো ব্যবহার করেছেন। মিস্টার চিয়ান তার চিন্তা শুনে বলে, তুমি আমার স্ত্রী, আর তোমাকে আর কোনো চিন্তা করার দরকার নেই। এখানে বসো আর আরাম করো, নিজের জন্য ঝামেলা করো না। মিস্টার চিয়ান মিমিকে কুলে তুলে নিয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায়, যেখানে মিমির জন্য আরেকটি সারপ্রাইজ থাকে। তার শ্বশুর শাশুড়ি তার জন্য একটি সুন্দর রুম সাজিয়ে রেখেছেন। মিমি চমকে যায় এবং খুব পছন্দ করেন। তার শ্বশুর শাশুড়ি বলে, আজ থেকে তুমি আর চিন একসাথে থাকবে, কারণ তোমার সম্পর্কে সব অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, তুমি তার স্ত্রী। আর রাতে যদি কোনো সমস্যা হয়, চিয়ান তোমার পাশে থাকবে। এই ঘর সাজাতে চিয়ান অনেক সাহায্য করেছে। মিমি মনে মনে ভাবতে থাকে চিন কতটা রোমান্টিক। মিস্টার চেন সে কথা শুনে ফেলে এবং বলে, আমার ভালো লাগলো। রাত হয়, মিমি বসে ভাবছে, আজ আমাদের প্রথম বিবাহ রাত, চিয়ান হয়তো কাছে আসবে। মিস্টার চিয়ান আসেন, কিন্তু চুমু দেওয়ার বদলে, তুমি এখন গর্ভবতী, তাই তোমাকে কষ্ট দিতে চাই না। আমি সোফায় ঘুমাবো, যাতে যাতে তুমি আরামে থাকো। যতক্ষণ সুস্থ না হও, আমি তোমার যত্ন নেব। মিমি লজ্জায় লাল হয়ে যায় এবং ভাবতে থাকে, আমি চিয়ানের সম্পর্কে কি ভেবেছিলাম, সে আমাকে কত ভালোবাসে। সকালবেলা খবর আসে তার মামা আর মামি তাকে বদনাম করার চেষ্টা করেছে। মিমি তাদের ফোন করে বলে, তোমরা এটা কেন করছো, আমি তোমাদের কাছে কি ভুল করেছি। তারা বলে, তুমি আমাদের অসহায় করেছো, তোমার মামা অনেক অসুস্থ, তুমি তার যত্ন নেও না। মিমি খুব খারাপ লাগে, কারণ তারা তাকে মান সম্মান দিচ্ছে না। সে সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে জীবনে কথা বলতে যাবে না। দৃশ্যে দেখা যায় মামা স্ট্রেচারে শুয়ে আছেন, আর মামি চিৎকার করে অভিযোগ করছে, এই মেয়েটা আমাদের সঙ্গে খুব খারাপ করেছে, আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তার মামার যত্ন নেওয়া উচিত ছিল, সেটা করেনি। সবাই তাদের কথা বিশ্বাস করে। মিমি সাইন ভাষায় বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ বুঝছে না। মামি সুযোগ পেয়ে আরো অভিযোগ করে। এখানে কারা এসে থেমে যায়। চিয়েন এসে মিমির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক তো? সবাই মিমির বিরুদ্ধে অভিযোগ করতে থাকে, কিভাবে সে তার মামা মামির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। মিমি সান ভাষায় বুঝিয়ে দেয় তারা মিথ্যা বলছে। চিয়ান খুব রেগে যায়, সাইন ভাষা অনুবাদ করতে শুরু করে। মিমি সবাইকে বলে, আমি 10 বছর বয়সে তাদের প্রতিশ্রুতি নিয়ে বেড়ে উঠেছিলাম যে তারা আমার পিতাকে ইন্স্যুরেন্সের টাকা দিবে, কিন্তু তারা আমাকে কঠোর পরিশ্রম করেছে, আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে, এমনকি বিক্রি করার চেষ্টা করেছে। এই কষ্টের জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। 15 বছর পার হয়ে গেছে, তারা আমার জীবনে নানা জুলুম করেছে। সবার চোখ খুলে যায়, সবার অবাক লাগছে এই জুলুম শুনে। মামা রেগে গিয়ে মিমির উপর হামলা চালায়, কিন্তু চেন তাকে ঠেলে ফেলে দেয়। চেন বলে, তোমরা মিমির সাথে যা করেছো তা ঠিক নয়, এখন তোমাদের শাস্তি পেতে হবে। তোমাদের টাকার দরকার ছিল, এই নাও টাকা। চেন একটি বক্স থেকে অনেক টাকা বের করে তাদের দেয়। তারা খুশিতে পাগল হয়ে যায়। মামা অসুস্থ হওয়ার নাটক ভুলে যায় আর বলে, আমরা আর মিমির পিছনে যাব না। তারা চাপ দিয়ে বলে, তুমি মিমির পিতার সম্পদ আমাদের দাও। চিয়ান বলে, আমি তোমাদের অনেক টাকা দিয়েছি, এখন তোমাদের মিমির যা কিছু আছে তা ফিরিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, মিমির মামাকে এক থাপ্পড় মারতে এবং তাকে বড় জরিমানা দিতে হবে। সবাই তাকে মারতে শুরু করে। চিয়ান বলে, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। পিছন থেকে মামি মিমকে বলে, তারা তোমার মামা মামি, তাদের সাথে খারাপ হচ্ছে, দয়া করে তাদের মাফ করে দাও। সে বলে, তুমি আমাকে খুব খারাপভাবে ব্যবহার করেছো, আমি তোমাদের কোনো কথা শুনবো না। এবং এরপর সে তার চাচাকে দোষ দিতে শুরু করে, সবকিছু চাচার কারণে হচ্ছে, সে আমাকে জোর করে তোমার সঙ্গে এসব করার জন্য বলতো। এখন সে তার পিতার সম্পদ পেয়ে যায়, কিন্তু কিছু কাগজপত্রে দেখা যায় যে তার বাবার মৃত্যুর জন্য দায়ী তারা নিজে। আসলে তার বাবা হার্ট অ্যাটাক থেকে মারা যাননি। এই কথা শুনে সে খুব চমকে যায় এবং গভীরভাবে কষ্ট পায়। এরপর সে চাচির কাছে বসে এবং সবার সামনে সব সত্যি জানতে চায়। যখন তোমার চাচা গ্যাম্বলিং এর টাকা ফেরত দিতে হতো, তখন সে বলছিল তোমাকে নিজে থেকে এর সমাধান করতে হবে। তখন আমরা চাচার সঙ্গে মিলে তার এক বোনকে লুটপাট করার পরিকল্পনা করছিলাম। এরপর আমরা এক ডাক্তারের সঙ্গে মিলে কিছু বিষ কিনেছিলাম। প্রথমে তোমার বাবাকে হত্যা করানো হয় এবং তার মৃত্যু হার্ট ফেলিয়ার বলে ঘোষণা করা হয়। তারপর যখন তোমার বাবা মারা যান, তুমি প্রার্থনা করেছিলে, তখন চাচার বোন তোমার কাছে এসে 1 গ্লাস পানি দিয়ে যায়। তুমি খুব খারাপ অবস্থায় ছিলে, পানির মধ্যে ছিল বিষ। এরপর তোমারও স্বাস্থ্যের অবনতি হয়। মিমি ভেবে বলে,
তোমরা কত চালাকভাবে আমার বাবা মাকে মেরে ফেলেছো যেন তাদের সব সম্পত্তি তুমি নিজের মতো করে নিতে পারো। তোমরা কেন এত খারাপ করেছিলে? আমার 18 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলে, তারপর রেগে যায় এবং তাদের মারতে চেষ্টা করে। কিন্তু মিস্টার চ্যান তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার হাত গন্ধ করো না, চিন্তা করো না, তোমার ন্যায় মিলবে। এদিকে সবাই পিছু হেঁটে মাফ চাইতে থাকে, কিন্তু চ্যান বলে এখন তাদের শাস্তি পেতে হবে। তখন মিমির শারীরিক অবস্থা খুব খারাপ হয়, তাকে অনেক বিশ্রামের দরকার। মিমি যখন জাগে, সে প্রথমে চেনকে জড়িয়ে ধরে। চেন তার চিন্তা শুনে বলে, চিন্তা করো না, যা তোমার তা তোমাকে অবশ্যই ফিরে পেতে হবে। তারপর তারা বিয়ে করার জন্য সার্টিফিকেটের ছবি তুলতে থাকে। মিমি মনে মনে ভাবছে, আমি কত ভাগ্যবান যে আমাকে চেনের মতো সঙ্গী মিলে যাবে, আমি কখনো ভাবিনি। চেন তার চিন্তা শুনে বলে, ভাগ্যবান আমি। মিমি ধন্যবাদ জানাই, তুমি আমাকে সাহায্য করেছো। চিয়ান বলে, শুধু ধন্যবাদ শুনতে আমার ভালো লাগে না। মিমি বলে, তাহলে আমি তোমার জন্য কি করব? তোমার জন্য নিজ হাতে রান্না করব? চিয়ান মনে মনে ভাবছে, কত নিষ্পাপ, জানে না স্বামীকে কিভাবে খুশি করা যায়। আমি তোমাকে চুমু খেতে চাই। মিমি তার গালে চুমু দেয়। চিয়ান বলে, তুমি তো চুমু দেওয়াই জানো না। মিমি কিছু ভাবতে থাকে এবং তার চিন্তা শুনে চিয়ান বুঝতে পারে সে ভাবছে এটাই প্রথমবার চিয়ান আমাকে চুমু দিল। মিমি তাকে ঠেলে দেয়, তার উপর উঠে পড়ে এবং বুক চাপতে থাকে। চিয়ান বলে, তুমি কি করছো? মিমি বলে, তুমি প্রথম দিন আমার সঙ্গে এমন করেছিলে, তাই আমি তোমার সঙ্গে এমন করছি, হয়তো ভালো লাগবে। মেয়েদের আর ছেলেদের তো আলাদা। সে উঠে বেড থেকে নামে, তার কাছাকাছি গিয়ে চুমু দেয়, তারপরে আংটি পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে অফিসিয়ালি প্রপোজ করতে চাই। মিমি অনেক খুশি হয়ে পড়ে। এরপর আমরা দেখি মিমি শাশুড়ি একজন ফরচুন লেটারের কাছে গিয়ে আরো কিছু ভবিষ্যৎবাণীর জন্য বিটস চাইছে, কারণ সে তার নাতিকে দ্রুত দেখতে চায়। ফরচুন টেলার বলে, তোমার সময় হয়েছে, তুমি তাকে দেখবে। এদিকে ডাক্তার কল দেয় এবং বলে সে হাসপাতালে আছে। সবাই প্রার্থনা করে। নার্স এসে জানায় মেয়ে হয়েছে। সবাই আনন্দে সীমাহীন। মিমিকে জিজ্ঞেস করা হয়, তুমি বাইরে এসে কথা বলতে পারো? যা দেখে চেন আবেগপ্রত হয়ে পড়ে এবং বলে, তুমি কথা বলতে পারছো? সবাই খুব খুশি হয়। ফরচুন টেলার বলে, বাচ্চাটি খুব ভাগ্যবান, যার কারণে মায়ের কথা বলার ক্ষমতা ফিরেছে। সবাই আনন্দে মেতে উঠেছে। তারপর সবাই বাড়ি ফিরে। মিমির অনেক গহনার প্যাকেট আসে, যা অনেক ব্যয়বহুল। চেন বলে, সব গহনা মিমির জন্য, তাহলে আমার কি? মিমি বলে, চিন্তা করো না, তোমার জন্য কিছু সাজিয়ে রেখেছি। চেন একটি বাক্স খুলে, যার মধ্যে থাকে বই, কিভাবে তোমার স্ত্রীকে খুশি করা যায়। সবাই হাসে। এখন থেকে তুমি খুব যত্ন নেবে। রাত হয়। মিমি কনফিউজ, আমি এখন মা, আর আমার স্বামীর দায়িত্ব ভালো মতো পালন করতে হবে। সে কথা বলে, চিন্তা শুনে বুঝতে পারে। সে বলে, এখন থেকে তুমি আমার সঙ্গে ঘুমাতে পারো। চেন তার কাছে আসে। মিমি বলে, তুমি আমাকে নিমন্ত্রণ করছো, কারণ আমরা স্বামী স্ত্রী, আর আমি আমার দায়িত্ব পালন করব। মিমি বলে, তোমার যা ইচ্ছা করো। সে বলে, তুমি আমাকে বুঝিয়ে বলতে পারো কি করা উচিত? মিমি বলে, তোমার ইচ্ছা মতো। চিয়ান বলে, তবু আমি তোমাকে খুব ভালোবাসি, জড়াজড়ি করব না, চাই তুমি সময় নাও, কারণ তুমি খুব লাজুক। আমি তোমাকে ভালোভাবে টেনশন থেকে দূর রাখতে চাই। এবং চেন আরো বলে, যদি তোমার কোনো ইচ্ছে থাকে আমাকে বলো। মিমি বলে, আসলে আমার একটা ইচ্ছা আছে, আগে থেকে জানে তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও। এটা শুনে সেও খুব খুশি হয়। মিমিকে বলে, তুমি কাল থেকে হাই স্কুলে যাবে। পরের দিন সে তাকে উঠাতে আসে। মিমি বেশ অলস। চেন বলে, না উঠতে চাইলে উঠতে হবে। একসঙ্গে তারা স্কুলে যায়, কিন্তু স্কুলের নতুন ছাত্ররা জানে না সে মিসেস চেন। তারা তাকে মেসেজ করে, তুমি কি আমাকে স্কুল থেকে পিক করতে আসবে? ততক্ষণে কিছু মেয়েরা তার কাছে এসে তাকে আউটলেটিস ভাবে উপহাস করে। সবাই ভাবছে সে তো গর্ভবতী ছিল, আর ওকে কোনো বড় বয়স্ক লোক থেকে প্রেগনেন্ট হয়েছে। ও বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন অনেক খারাপ করে দিয়েছে, তাই তারা তাকে বুলিং করছে। এমনকি তার গলার হাতটা পর্যন্ত খুলে নিয়ে বলে, এটা নকল, আসল নয়। সে তাদের ভিডিও করতে থাকে এবং বলে, তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা যা করছো সেটা ঠিক নয়। এদিকে এক মেয়ে তার হাড় ভেঙে দিতে চাইলে, যা দেখে সে খুব কষ্ট পায়, কারণ এটা তার শাশুড়ি তাকে দিয়েছিল। ঠিক তখন মিস্টার চ্যানের উপস্থিত দেখে খুব চিন্তিত হয়ে তাকে নিয়ে ওঠে এবং জিজ্ঞেস করে এটা কে ভেঙেছে। কিন্তু সে বলতে চায় না। মেয়েদের কথাবার্তা শুনে আর মিমের অবস্থা দেখে বুঝতে পারে তারা মিমিকে বুলি করছে। চেন জিজ্ঞেস করে, তার সঙ্গে এমন কে করলো? মেয়েটি গর্বে বলল, আমি শ্যাং ফ্যামিলি মেয়ে, আমি তাদের কন্যা, আমার ধন সম্পদের কথা সবাইকে জানাচ্ছি। চেন রেগে যায় এবং গার্লদেরকে বলে, একে ধরো। তারপর সহকারীকে বলে, ওকে জোরে থাপ্পড় মারো। তারা তাকে মারতে শুরু করে। মিমি এগিয়ে গিয়ে বলে, তোমাদের কারো উচিত নয় কাউকে এমন ভাবে বুলি করা। আমরা সবাই মানুষ, সবাই নিজস্ব মর্যাদা আছে, তোমাদের অন্যদের সম্মান করা শিখতে হবে। এই কথা শুনে মিমি খুব খুশি হয়, কারণ তার প্রথমবার ছিল যে তাদের পাশে দাঁড়িয়েছে।
যেন মিমির এমন কথা শুনে ভালো লাগছে। তবে সেই মেয়ে অবাক হয়ে বলে, এটা কি সম্ভব? ওকে সত্যি চ্যান স্ত্রী? সে এগিয়ে এসে তাকে আবার কষ্ট দেয়, কিন্তু চ্যান ক্ষমা করে না এবং সে মেয়েটিকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করে। চ্যান মিমিকে সঙ্গে নিয়ে চলে যায়। বাইরে এসে চ্যান মিমিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মিমি বলে, আমি একদম ঠিক আছি, বরং আজ ভালো লাগছে যে আমি নিজের পক্ষে দাঁড়িয়েছি। চ্যান বলে, তুমি বাইরে আসার সময় আমাকে মিস করছিলে, তাই তো বলছিলে আমি তোমাকে নিতে আসি। মিমি বুঝতে পারে না, তাহলে সে তাকে কোলে নিয়ে বসে। আমরা কি ধরনের স্বামী স্ত্রী, একে অপরের কাছে আসা যায় না? যখন অন্যদের কাছ থেকে তোমাদের এমন দেখতাম, আমি খুবই হিংসা পেতাম। মিমি এই কথা শুনে এগিয়ে এসে তাকে চুমো দেয়। তাদের বিছানায় তাদের মেয়ে কেঁদে উঠলে মিমি বলে, আজকে ডিউটি তুমি করো। চ্যান চলে যায়। মিমি চিন্তা করছে যে চ্যানের হয়তো আগে কোনো গার্লফ্রেন্ড ছিল এবং কেবল শিশুটির জন্য চ্যান তাকে বিবাহ করেছিল। তারপর বাইরে কিছু চাকরি মানুষ কথা বলছে, ম্যাডাম আবার আসবেন, দেখে ভালো লাগবে যখন ও চ্যানের সঙ্গে থাকবে, কারণ ও খুব সুন্দর এবং চ্যানের সঙ্গে ভালো মানায়। এই কথা শুনে মিমির মন ভেঙে যায়। তারপর মিস্টার শু এসে তাকে ডাক দিয়ে সেখান থেকে বের করে দেয়। ওদের কথা মাথায় নিও না। মিমি বলে, হ্যাঁ সত্যি চেনের জীবন কেউ ছিল, তাই সে হাসছে। সে যেন মিমি খুব জেলাস। সে মজা করে চলে যায়। এদিকে চেন তার বাবাকে ফোন দিচ্ছে, কিন্তু মিমি খুব মন খারাপ করে তার কাছে যায়। চেন তার মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? মিমি বলে, একটি খুব জরুরি কল এসেছিল, তাই আমি ধরেছিলাম। চেন বলে, কোনো সমস্যা নাই। হাসি দিয়ে চলে যায়, বলে, আমি পরে কথা বলবো। মিমি খুব চিন্তিত। আমি তাকে জিজ্ঞাসা করতাম ওকে। পরের দিন স্কুলে খুব কনফিউজ থাকে এবং সারাদিন চেনে অপেক্ষায় থাকে। তারপর একটি ঘোষণা হয় যে একটি গ্রাজুয়েশন সেরেমনি হবে, যেখানে একটি বিশেষ অতিথি আসবেন, যিনি চেনের পক্ষ থেকে আসবেন। সে বুঝে যায় ওই বিশেষ অতিথি আর কেউ নয়, সে নিজেই। সবাই ওই মেয়েটির সম্পর্কে কথা বলতে শুরু করে, ও কত সুন্দর। পরবর্তী সিজনে দেখা যায় চেন মিমিকে নিয়ে যায় এবং বলে, তোমার জন্য মা অনেক গাউন অর্ডার করেছে, তাদের থেকে তোমার ভালোটা বেছে নাও। চেন তার সহকারীকে সঙ্গে নিয়ে আসে। মিমি মাকে দেখে, মা অনেক মডেল আনে এবং বলে, তোমার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর গাউন বেছে নাও। মিমি বলে, মা যা তোমার ভালো লাগবে তুমি সেটাই বেছে নাও। মাকে কয়েকটি বেছে নিয়ে দেখানো হয়। ততক্ষণে চ্যান আসে। মিমি তাকে কিছু বলতে শুরু করে, কিন্তু চ্যান আবার ফোন পেয়ে চলে যায়। এতে মিমি আরো কনফিউজ হয়ে যায় এবং বলে, আমার বিশ্বাস হয় না সে আমাকে ভালোবাসে কিনা। রাতে দেখা যায় মিমির মুড খুব খারাপ। চেন তার কাছে আসে, কিন্তু সে আজ রাতে তার সঙ্গে ঘুমাতে চায় না। তুমি কেন আমাকে সঙ্গে ঘুমাতে দিচ্ছ না? আগে তো বলেছিলে আমি তোমার সঙ্গে ঘুমাতে পারি। মিমি বলে, আজ রাতে আমি একা থাকতে চাই। চেন তার সঙ্গে বসে এবং বলে, কি হয়েছে যেটা তোমাকে বিরক্ত করছে, আমাকে বলো, আমি তোমার স্বামী। চেন তার সঙ্গে বসে এবং বলে, কিছু হয়েছে যে আমার হৃদয়ে যা আছে চেন কি করে বুঝতে পারে। সে ভাবছে হয়তো সে চেনের সঙ্গে খারাপ করেছে, প্রেগনেন্ট হয়ে চেনকে জোর করে গ্রহণ করছে, আর চেনও হয়তো অন্য কারো পছন্দ। এই সব কথা শুনে নিজেও কষ্ট পাচ্ছে। চেন বলে, চিন্তা করো না, তুমি ফোনটা নিয়ে চিন্তিত ছিলে। সে হাসতে শুরু করে, কাছে গিয়ে বসে, কিন্তু মিমি তার থেকে দূরে সরে যায়। চেন বলে, তুমি ভুল বুঝছো, ও আমার খালা। সে আমার কথা শুনে খুব খুশি হচ্ছিল। মিমি বলে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। সে গিয়ে তার কাছে বসে এবং জড়িয়ে ধরে। চেন বলে, আমি দুঃখিত, গত কয়েকদিন আমি ব্যস্ত ছিলাম, তাই তোমার সঙ্গে ঠিক মতো কথা বলতে পারিনি। মিমি বলে, যখন আমি ফোনটা রিসিভ করছিলাম তখন আমার মনে অনেক খারাপ চিন্তা আসছিল এবং আমি খুব চিন্তিত ছিলাম। মনে হয়েছিল তুমি আমাকে কেবল শিশুটির জন্য গ্রহণ করেছিলে, তা আমি খুব ভয় পেয়েছিলাম। যদি কিছু সত্যি হয় তুমি আমাকে বলতে পারো। সে তাকে বলে, তুমি ভুল বুঝছো, আমি প্রথম দিন থেকে তোমাকে খুব ভালোবাসি, তুমি এমন ভাবনা মনে করো না। তারপর বলে, আর একটা কথা বলি তোমাকে, তুমি যা কিছু ভাবো আমি সব বুঝতে পারি। সে মনে মনে ভাবছে, সেজন্য আমি যা ভাবতাম সবকিছু বুঝে ফেলতো। এটা কতটা লজ্জার। এমন কথা ভাবতে ভাবতে সে একটু বিরক্ত হয়ে বলে, আর তুমি কত চালাক, আমার প্রতিটা কথা শুনে ফেলছে। এই কথাগুলো সে মনে মনে ভাবতেই থাকে। তখন সে তাকে নিজের কাছে টেনে এনে বলে, হ্যাঁ তুমি চালাক, কারণ তুমি আমার স্ত্রী। কিন্তু একটু মলিন মনে হয়, কারণ সে ভাবছে আমি তার মনের কথা বুঝতে পারবো না। সে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমার ভাবনাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, তুমি কতই নিঃস্বার্থ, এভাবেই তো আমি তোমাকে ভালোবেসেছি। এদিকে মিমি গ্রাজুয়েশনের জন্য সাজসজ্জা করছে। মিমু চিয়ান তার জ্যাকেট দিয়ে ঢেকে দেয় এবং তাকে একটি খুব সুন্দর নেকলেস উপহার দেয়। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। অন্যদিকে অনুষ্ঠান সে কিছু আনন্দ করতে চাইলে কিন্তু কিছু বোমগাল আবার তাকে বুলিং করে এবং বলছে চেনের লাইফে আর কেউ আছে। এই সময় মিস্টার চেনের সঙ্গে এক মেয়ে আসে। সে তার সাথে মানায় না, কিন্তু মিমি জানে সেটি তার খালা। চেন তাকে কানাকানি জানিয়ে দেয়। মিমি খুব উচ্ছ্বসিত হয়। একজন মেয়ে বলে, দেখো মিমির নেকলেসটা নকল, যেটি চেনের সঙ্গে সেই লেডির নেকলেসটা আসল।
লেডি নিচে এসে মিমির সঙ্গে হাত মেলাতে চায়, কিন্তু ওই মেয়ে মাঝখানে এসে বাধা দেয়। মিমি লেডিকে বলে, তোমার নেকলেস নকল নয়, আমাদের সম্পর্ক ভালো তাই এরকম নেকলেস পরেছি। আমি মিমির খালা, আমি তরুণ আর সুন্দর, তাই তোমরা ভুল বুঝছো যে আমি চেনের কোনো সম্পর্ক। সে বলে, আমি ভেবেছিলাম তোমাকে শাস্তি দেব। তারপর গার্ডদের ডাকে আর মিমিকে সঙ্গে নিয়ে মঞ্চে নিয়ে যায়। সে বলে, আমি তোমাদের জন্য খুবই উত্তেজিত। যখন চেন বলল ও অবশেষে একজন মেয়েকে পেয়েছে, মিমি বলে, খালা আপনি খুবই সুন্দর, আপনি এত তরুণ কিভাবে? খালা বলে, কারণ আমি পজিটিভ থাকি আর খুব সুখী। এদিকে মিস্টার সু খালাকে খুব পছন্দ করে এবং তার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করছে। খালা তার মজার মধ্যে ফেলে দিচ্ছে, যা দেখে চেন আর মিমি হাসছে। তারপর খালা মিমিকে একটি মলে নিয়ে যায় এবং বলে, আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য উপহার, তুমি এখানে যত শপিং করতে চাই করো। মিমি তার কার্ড বের করে বলে, মজা হবে যখন আমরা দুজন মিলে শপিং করব। খালা তার জন্য কিছু ড্রেস পছন্দ করে, কয়েকটি কিছুটা রিভিলিং ড্রেস পছন্দ করে। মিমি সেগুলো দেখে লজ্জা পাচ্ছে। খালা বলে, চিন্তা করো না, আমি আরো কিছু টিপস দেব যা তোমার খুব ভালো লাগবে। তারা শপিং শেষ করে। আমাকে ওয়াশরুমে যেতে হবে, কিছু অস্বস্তি বোধ হচ্ছে। খালা বলে, ঠিক আছে, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করব। তারা বাইরে আসে। এই সময় আমরা দেখি এক ক্লিনার বাথরুমের দিকে যাচ্ছে। সে আর কেউ নয়, সে গার্ল মিমিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে চেনের ফোন আসে এবং সে জানতে পারে মিমি নিখোঁজ। খালা খুব চিন্তিত হয় এবং ক্লিনারকে আটকায়। তাকে জিজ্ঞেস করে, এটা কি ব্যাপার? মিমি গার্বেজ বিন খালি, মিমি সেখানে নেই। খালা তাকে যেতে দেয়। চেন আসেন, খালা তাকে বিষয়টি জানায়। আমি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি, এটা সন্দেহজনক ছিল। তুমি যদি আমার সঙ্গে এমন করো, চেন তোমাকে ছাড়বে না। গার্ল বলে, তোমরা আমার জীবনকে যেভাবে অসহ্য করে দিয়েছো, আমি তোমাকে আর স্বস্তিতে বাঁচতে দেব না। এই বৃদ্ধ লোকটা আর সহ্য করতে পারছে না, আমি তোমাকে বদনাম করব। তারপর সে তাকে কামড়ে ধরে বলে, যা ইচ্ছা করো, তোমার সঙ্গে কথা বলো আর ভিডিও বানাও, যাতে আমি কারোর সামনে আর কিছু দেখানোর মতো না থাকে। এরপর সেই বৃদ্ধ লোক মিমিকে বেদনাহীন করে ফেলে যাতে সে চিৎকার করতে না পারে। এদিকে চিয়ানো জানতে পারে মিমি কোথায় থাকতে পারে। সে সেই রুমে চলে যায়। সেখানে দেখে মিমি বৃদ্ধ লোকটি মারধর করছে নিজের হিল দিয়ে। চ্যান হেসে বলে, তুমি ঠিক আছো তো? মিও জবাব দেয়, তুমি কিভাবে এখানে এলে? বৃদ্ধ লোক বলে, এই মেয়েটা আমাকে একটু বাঁচায়নি। চ্যান দ্রুত মিমিকে তার জুতো পরে দেয়, কারণ সে সৎভাবে ওই বৃদ্ধ লোককে বড় মারধর করছে। আন্টিও অবাক হয়ে বলে, তুমি ওকে এরকম করায় দারুণ কাজ করেছো। কিন্তু মিমি শরীরে ড্রাগ ছিল যা তাকে বেদনাহীন করে দিয়েছিল। সে অদ্ভুত আচরণ করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার স্ত্রীকে ড্রাগ দিয়েছে, এটা তার সাইড ইফেক্ট। এরপর মিমি ফ্লাইটে চলে যায়। পরবর্তী জানা যায় এই গালটাই ছিল যিনি ক্লিনার ছদ্মবেশে আসছিলেন। মিস্টার চ্যান বলে, এই মেয়েটাকে ধ্বংস করে ফেলো, এবং চ্যান মিমিকে রুমে নিয়ে যায়। সে তখন বেশ উত্তপ্ত বোধ করে। চীনা সিনেমার মতো ড্রাগের প্রভাবে মিমি চীনের সঙ্গে রোমান্স শুরু করে। চীনও বেশ অচেনা অবস্থায় থাকে। সে মিমির সঙ্গে রোমান্স করতে থাকে। অসচেতন হয়ে আবার তাকে লড়াই শুরু করে। তারপর চীনের কাছে ক্ষমা চায়। আমি জানি না কি হয়েছে আমার। চীন কাঁদতে শুরু করে এবং বলে, তুমি সারা রাত আমাকে বেদম মেরেছো, ওই ওষুধের প্রভাবে খুবই শক্তিশালী ছিলে। মিমি বলে, তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই তো? চেন হাসতে হাসতে বলে, না, আমি তোমাকে বাঁচাইনি, তুমি নিজেই বেঁচিয়েছো। তারপর সে মিমিকে সেই ভিডিও দেখায় যেখানে দেখা যায় মিমি বৃদ্ধ লোকটিকে মারধর করছে। মিমি বলে, আমি কি তোমার সঙ্গে এমন করেছি? চেন হাসে এবং বলে, তুমি বেশ বন্য হয়ে গেছো। মিমি লজ্জায় লাল হয়ে যায়। চেন তার হাত ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি এবং এটা খুব ভালো লেগেছে, তুমি আবার এটা করতে পারো। সে একটু লজ্জা পায়। চেন আবার তাকে কিস করে। মিমি যখন কিস করছে, চেন বলে, তুমি বেশ এক্সপার্ট হয়ে গেছো, কে তোমাকে শিখিয়েছে? সে লজ্জা পেয়ে বলে, আমাকে খালায় শিখিয়েছে। চেন অবাক হয়। সে বলে, যদি তোমার ভালো না লাগে আমি আর করব না। চেন বলে, না, আমি এটা খুব ভালোবাসি। এরপর আমরা দেখি মিমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছে, কিন্তু চ্যান তার কাছে আসেনি। সে চিন্তিত। পরে জানা যায় চ্যান তার জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। যখন সে কাছে যায়, সে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে যে সে তাকে কতটা ভালোবাসে এবং সে তার জন্য কতটা স্পেশাল। মিমিও তাকে জানায় সে তাকে কতটা ভালোবাসে। তারপর চেন সাইন ল্যাঙ্গুয়েজে তার ভালোবাসা প্রকাশ করে। এই দৃশ্যে তারা দুজনে হাত ধরে কান্না করে। এই সুন্দর মধ্যে আমাদের এই নাটকটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের এই নাটকটি কেমন লাগলো? আশা করি এক্সপ্লেনটা খুব ভালো লেগেছে। তো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।